আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করেছে সিবিআই। আদালতে এই দুজনের সম্পর্কে কি জানালো সিবিআই এবং পরবর্তীকালে আরো জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন সিবিআই, আর সে সমস্ত নিয়ে আলোচনা করবো। নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি, আর আমার সঙ্গে আমাদের এডিটর শঙ্খদীপ দাস রয়েছেন। তার থেকে জানতে চাইবো পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন সিবিআই। তো সিবিআই আদালতে যে রিমান্ড লেটার প্লেস করেছে সেখানে কিছু ডিটেলস সিবিআই জানিয়েছে। আমার মনে হয় না যে সিবিআই রিমান্ড লেটারে পুরো সবটাই লিখেছে, কি কি পেয়েছে না পেয়েছে, কিন্তু মোটামুটি ভাবে কোর্টকে একটা ধারণা দেওয়ার জন্য যে কেন সন্দীপ ঘোষকে আবার জেল হেফাজত থেকে পুলিশ কাস্টডিতে, মানে তাদের কাস্টডি, সিবিআই কাস্টডিতে চাইছে, এবং কেন টালা থানার ওসিকে আরো বেশ কিছুদিন হেফাজতে রাখতে চাইছে, তার একটা মোটামুটি কারণ ব্যাখ্যা করেছে। সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে যে 8 অগাস্ট যেদিনকে ঘটনাটি ঘটেছিল তার আগে পরে সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসির ফোনে বেশ কয়েকবার কথোপকথন হয়। এখানে একটা কথা বলে রাখি যে আরজিকর হাসপাতাল টালা থানার এলাকার মধ্যেই পড়ে, ফলে 8 অগাস্ট রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে তারপরে আরজিকরের অধ্যক্ষ টালা থানার ওসিকে যে ফোন করবেন, এটা খুব স্বাভাবিক ঘটনা। ঠিক, কিন্তু এখানে সিবিআই এর অভিযোগ যে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। যেমন হচ্ছে যে সিবিআই এর অভিযোগ যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ তারা ষড়যন্ত্র করে তথ্য প্রমাণ লোপাট করে থাকতে পারেন বলে তাদের মনে হচ্ছে, বা এই ধরনের অভিযোগ তাদের কাছে আছে। এবার তারা সন্দীপ ঘোষের পুরো কল ডিটেল রেকর্ড, মানে সিডিআর যাকে বলে, সিডিআর এক্সট্রাক্ট করেছেন তারা। একইভাবে টালা থানার ওসি তারও সিডিআর কল রেকর্ড ডিটেল এক্সট্রাক্ট করা হয়েছে, এবং আদালতে জানানো হয়েছে যে এই যে কল রেকর্ড ডিটেলকে এক্সট্রাক্ট করা হয়েছে, তারপরে এবার কিন্তু জরুরি হয়ে পড়েছে যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে মুখোমুখি বসিয়ে যে জেরা করার। তার কারণ হচ্ছে যে যদি কল রেকর্ড ডিটেলে প্রতিটা কল রেকর্ড ধরে ধরে, যে ধরো এতটা সময় থেকে এতটা সময় আপনাদের যে কথা হয়েছে তখন কি কথা হয়েছে, মানে এইটাকে কোলাবোরেট করা, এই কনভারসেশনটাকে তখন আপনাদের কি কথা হয়েছে, তারপরে যে এই টাইম ফ্রেমে আপনাদের কথা হয়েছে তখন কি কথা হলো, এই যে কথাগুলো, এই কথাগুলোকে দুজনকে বসিয়ে আলাদা বসিয়ে জিজ্ঞাসা করা হতে পারে। আবার আলাদা বসিয়ে জিজ্ঞাসা করে যদি একই বয়ান পাওয়া যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আলাদা আলাদা বয়ান আসে তখন সামনাসামনি বসিয়ে কনফ্রন্ট করানো হতে পারে। সেটাই লিখেছে সিবিআই রিমান্ড লেটারে যে কনফ্রন্ট করা দরকার, যে এই কল ডিটেল রেকর্ডটা ধরে তাদেরকে আমরা কনফ্রন্ট করতে চাইছি। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে রিমান্ডের যে আমরা কপি আমরা যা দেখতে পাচ্ছি তাতে লেখা আছে যে ওই দিন এই দুজনের ফোনেই আরো কিছু ফোন নাম্বার থেকে ফোন এসেছিল যেটা সন্দেহজনক। সুতরাং সেই ফোনটা কারা করেছিল, সেই ফোনগুলো কারা করেছিল, টালা থানার ওসিকেই বা সেই সব ফোন কারা করেছিল, এবং সন্দীপ ঘোষকেই বা সেই সব ফোন কারা করেছিল, এবং তাদেরও দরকার মতো আমরা তলব করে এদের সাথে কনফার্ম করাতে চাই যে কেন ফোন করেছিলেন, তখন ফোন করে কি বললেন, তাহলে কি হলো, তো এইগুলোকে করতে চায়। এইটা একটা ঘটনা। 2 নম্বর বা 3 নম্বর বিষয় সেটা হচ্ছে যে টালা থানার সেদিনকার যে সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু সংগ্রহ করেছে সিবিআই এবং ডিভিআর এর মধ্যে দিয়ে নিয়েছে, সেটা আদালতে জানিয়েছে। সেইখানে সেদিনকে 8ই অগাস্ট সন্ধ্যে থেকে 9 অগাস্ট বা 10 অগাস্ট পর্যন্ত টালা থানার ওসির যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাও কিন্তু এখন সিবিআই ওই যে সিসিটিভি ফুটেজ সেখান থেকে এক্সট্রাক্ট করে দেখছে, এবং সেইখানে যে মুভমেন্ট যে এক্সট্রাক্ট করে দেখছে, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো সুপ্রিম কোর্টেও উঠেছে, যে কখন আনন্যাচারাল ডেথ বলে প্রথম লেখা হলো, কখন এফআইআর লেখা হলো, ইত্যাদি প্রভৃতি। তো এই যে টাইমের ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে কোলাবোরেট করার জন্য ওই টালা থানার যে ওসির যে সিসিটিভি ফুটেজ দেখে যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকেও কিন্তু মানে তার সাথে কনফার্ম করতে চাইছে যে এই সময় কি হলো, ওই সময় কি হলো, এই ব্যাপার। কারণ একটা সন্দেহ প্রাইমারিলি মনে রাখতে হবে যে কি কারণে সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসিকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের অ্যারেস্ট করা হয়েছে যে এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। এখন সেই অভিযোগ যে রয়েছে, সেই অভিযোগটা এবং এদের বক্তব্য যে আমরা স্পেসিফিক কিছু অভিযোগ পেয়েছি, সেগুলোই আমরা কোলাবোরেট করে দেখছি। আরেকটি বিষয় এখানে রিমান্ড লেটারে লেখা হয়েছে যে এই যে আরজিকরের ঘটনা, তাতে যে অন্যতম অ্যাকিউজড এখনো পর্যন্ত যে গ্রেপ্তার সঞ্জয় রায়,
এবং এই যে সিভিক ভলান্টিয়ার, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা রাইট, এবং সেটা খুব ফাস্ট এবং একটা পুলিশ খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে। সিবিআই এর বক্তব্য যে সঞ্জয় রায় তার যে জামা কাপড় এবং তার যে আনুষঙ্গিক অ্যাসেসরি বা ছিল সেইগুলো সংগ্রহ করতে কেন, বাজেয়াপ্ত করতে কেন 2 দিন সময় না হলো? কারণ এটা রিমান্ডে পরিষ্কার লেখা নেই, কিন্তু সিবিআই অফিসাররা যেটা বলছেন যে সেটা হচ্ছে যে যখন যে জামা কাপড় পরেছিল সঞ্জয় রায় বা যে জুতো পরেছিল সেইখানেও কিন্তু ফরেন্সিক এভিডেন্স পাওয়া যেতে পারে, ঠিক আছে? সুতরাং সেটা 2 দিন ধরে ফেলে রাখাটা খুব একটা যুক্তিযুক্ত না। তাহলে কেন 2 দিন ধরে ফেলে রাখা হলো? এখন যখন একটা এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে সেই প্রেক্ষাপটে এই ঘটনাগুলো খুব রেলিভেন্ট হয়ে উঠছে, ঠিক আছে? মানে যখন একটা অভিযোগ উঠেই যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেই জায়গায় তাকে যখন আগেই অ্যারেস্ট করা হয়েছে, রাইট, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, তখন দেখা যাচ্ছে যে এভিডেন্স কালেকশনে যদি দেরি হয় তাহলে 2 4 করার একটা জায়গা, একটা স্বাভাবিকভাবে জায়গা তৈরি হয়। তো সেই কথাগুলো সিবিআই রিমান্ড লেটারে লিখেছে। ফোর্থ বা ফিফথ পয়েন্ট সেটা হচ্ছে যে একটা প্রশ্ন বারবার করে এখানে সিবিআই করেছে, সেটা হচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষ remained willfully absent from the SOC instead of close monitoring of the proceedings and taking necessary steps for prevention of SOC and registration of FIR at the earliest. তার মানে হচ্ছে যে বলা হয়েছে যে সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে SOC মানে সিন অফ ক্রাইম যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখান থেকে উইলফুলি অ্যাবসেন্ট ছিলেন, মানে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন, ঠিক আছে? whereas the situation ডিমান্ড করে যে যিনি হাসপাতালের অধ্যক্ষ এই ধরনের একটা ঘটনা ঘটে গেলে তিনি ঘটনাস্থলে থাকবেন এবং তিনি ওই যে প্রিভেনশন অফ এসওসি মানে ক্রাইম সিনটাকে, সিন অফ ক্রাইম সেটাকে প্রোটেক্ট করা, প্রিভেন্ট করা, যাতে করে লোকজন ঢুকে না পড়ে, সেখানে যেন এভিডেন্স ট্যাম্পার না হয়, সেখানে যেন এভিডেন্সে পারপাসফুলি অনেক সময় এভিডেন্স ট্যাম্পার হয় না। অনেক সময় কি যে আমাদের এখানে আমরা দেখি যে অনেকেই কেউ যেন কিছু মনে না করে, আমি কাউকে কিছু করার উদ্দেশ্য নেই, কিন্তু আমরা দেখি যে প্রচুর মানুষ এরকম একটা ঘটনা ঘটলে উৎসাহের সঙ্গে ঢুকে পড়ে, এক্সাইটমেন্ট না, ঠিক আছে? মানে এটা না অনেক কিছু, মানে আমি এইটা খুব আনসিরিয়াস, মানে নন সিরিয়াস একটা অ্যাপ্রোচ, যে একটা মানে দেখার জন্য ঢুকে পড়ে মানুষ, ঠিক আছে? এরা কোনো জায়গায় কিছু একটা ঘটনা ঘটেছে, আগে কিছু বিচার না করে হামলে পড়ে দেখার জন্য, অথচ এই যে ঢুকে পড়া সেটাতে এভিডেন্স সে নষ্ট হতে পারে, ঠিক আছে? এখন এইটাকে ঠেকানোর কাজ কার? এটা ঠেকানোর কাজ হচ্ছে প্রিন্সিপালের। তাহলে প্রিন্সিপাল যদি সিবিআই এর বক্তব্য যে উইলফুল অ্যাবসেন্ট ছিলেন, মানে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন, তাহলে ওই জায়গাটা প্রোটেক্ট হচ্ছে না, প্রিভেন্ট হচ্ছে না। তো এইখানেই একটা সন্দেহ সিবিআই করছে এবং বলছেন যে এফআইআর রেজিস্ট্রেশনেও যে ডিলে করা, তাড়াতাড়ি করে না করা, এইটাতেও একটা সিবিআই প্রশ্ন তুলছে, যদিও এর কাউন্টার আর্গুমেন্ট কলকাতা পুলিশের সোর্সেও দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে দেখো, আপাতভাবে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু এফআইআর যে লেখা এইটার উপরে গোটা কেস কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? ফলে এফআইআর লেখাটা কিন্তু মানে খুব ইজি টাস্ক নয়, ঠিক আছে? মানে এখানে কিন্তু এফআইআর লেখার জন্য ঠান্ডা মাথায় প্রতিটা পয়েন্ট, যাতে কোনো পয়েন্ট বাদ না যায়, কারণ ওই একটা এফআইআর এর পয়েন্ট মিস হলে ডিফেন্স লয়ার সেটার উপরে আরবি পড়ে যাবে, ঠিক আছে? এবং কোর্টে গিয়ে কোয়েশ্চেনের মুখে পড়তে হবে। ফলে এফআইআর, আর যেখানে এত বড় ঘটনা ঘটে গেছে, এটা হতেই পারে যে থানার ওসি এফআইআরটা খুব মানে মাইনিউটলি বা খুব ঠান্ডা মাথায় রেখে লেখার জন্য হয়তো ওয়েট করেছিলেন, আমরা জানি না, এই ব্যাপারে কোনো ক্লিয়ার তথ্য আমাদের কাছে নেই। কিন্তু এফআইআর যে দেরিতে লেখা হয়েছে এটা নিয়ে একটা কোয়েশ্চেন যে উঠেছে, সুপ্রিম কোর্টে উঠেছে, সিবিআই তুলছে, এটা হচ্ছে ঘটনা। এখন সুপ্রিম কোর্টে সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্ট ফাইল করেছে গত মঙ্গলবার দিন, আমরা দেখেছি স্ট্যাটাস রিপোর্ট দেখেছি, এবং সেখানে আমরা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বলতে দেখেছি যে ওপেন কোর্টে এটা বলা ঠিক না, তাহলে গোটা তদন্ত প্রক্রিয়া ক্ষতি হতে পারে, তদন্তের ক্ষতি হতে পারে। এবং উনি বলেছেন যে সিবিআই কিরকম টাইম বাউন্ড একটা
ইনভেস্টিগেশন করার নির্দেশ দেওয়া ঠিক হবে না, কারণ হচ্ছে সময় দেওয়া উচিত। সুতরাং আমরা একটা টাইম ফ্রেম বেঁধে দিলাম যে 7 দিনে বা 10 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, এটা কিন্তু সমীচীন নয়। অন্তত কোর্টের যা কথাবার্তা মনে হচ্ছে তাতে হচ্ছে কোর্ট এই সিবিআই যে পথে তদন্ত এগোচ্ছে সেটা নিয়ে অন্তত কোর্ট কোনো প্রশ্ন তুলতে আমি কোর্টকে দেখিনি। বাট কোর্ট ইন্টারেস্টিংলি প্রধান বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন বিভিন্ন প্রক্রিয়াগত দিক নিয়ে, ঠিক আছে। যেমন এর আগের শুনানিতে ময়নাতদন্তের চালান নিয়ে প্রশ্ন করেছিলেন। এই শুনানিতে আমরা দেখেছি যে আইনজীবী ফিরোজ ইদুলজি উনি প্রশ্ন করেছেন যে ময়নাতদন্তে যখন মৃতার শরীরকে পাঠানো হলো, মরদেহ পাঠানো হলো, তখন কি তার পরনের যে জিন্স এবং অন্তর্বাস এইগুলো কি ময়নাতদন্তের সময় পাঠানো হয়েছিল? তো উনি বলেন যে আমরা খোঁজ নিয়ে দেখেছি পাঠানো হয়নি। তো এইটা নিয়েও কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কনসার্ন জানিয়েছেন এবং উনি বলেছেন যে সিবিআই যেটা বলেছে হুইচ ইজ ওয়ার্স, এবং ওটা খুব ডিস্টার্বিং। তার মানে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় একটা সন্দেহের জায়গা আছে এবং সেটা একটা সিরিয়াস জায়গা আছে। তো সিবিআই এখন সেইগুলোকেই এখন তদন্ত করে দেখছে। আমার বক্তব্য ওখানে একটাই পরিষ্কার যে সিবিআই যে কথা বলছে সেইটা মানে একদম ঠিকঠাক ভাবে উপস্থাপিত হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে মানে অযথা সেন্সেশনালাইজ করাটাও এখানে ঠিক নয়। যে মৌলিক যেখানে যেখানে প্রশ্ন উঠছে আমার মনে হয় সেখানে সিবিআই তদন্ত করে দেখছে। এখন দেখা যাক তদন্ত কতদিনে শেষ হয়। কারণ টালা থানার ওসি কে সিবিআই অ্যারেস্ট করলেও আমরা দেখেছি যে তার পরিবারকে কনফিডেন্স দেওয়ার জন্য কলকাতা পুলিশের দিক থেকে একটা চেষ্টা হচ্ছে, এবং কলকাতা পুলিশ যে পুলিশি সোর্সে যে কথাটা বলতে চাইছে তারা বলছে যে প্রক্রিয়াগত হয়তো কোনো একটা জায়গায় আগে পরে হতে পারে, হয়তো এফআইআর পরে হয়েছে, দাখিল হয়েছে, কিন্তু তদন্তে যে কোনো গাফিলতি নেই বলে বারবার করে কলকাতা পুলিশ, আমি দেখেছি যে বিনীত গোয়েল যখন পুলিশ কমিশনার ছিলেন তখনও তিনি দাবি করেছিলেন। এখন দেখার যে এখন প্রাইমারিলি আমাদের এটাই দেখার যে সুপ্রিম কোর্ট কোনো টাইম ফ্রেম না দিলেও সিবিআই কত দ্রুত এটা কনক্লুসিভ একটা এই তদন্তটা শেষ করতে পারে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে মানুষের এক্সপেকটেশন রয়েছে যে তদন্ত দ্রুত শেষ হোক, এবং তদন্ত দ্রুত শেষ হলে তবেই তো ট্রায়াল শুরু হবে। ট্রায়ালটা কিন্তু সুপ্রিম কোর্টে হবে না, ট্রায়ালটা লোয়ার কোর্টেই হবে। সুতরাং সেটা ডিপেন্ড করছে যে সিবিআই কত তাড়াতাড়ি এই তদন্তটা শেষ করতে পারে, কারণ মানুষের এক্সপেকটেশন আছে যে দ্রুত তদন্ত শেষ হওয়ার ব্যাপারে এবং প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার হয় সে ব্যাপারে মানুষের আগ্রহ রয়েছে। একদমই। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর নতুন কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।